বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি। উপনিবেশবাদী শক্তি ব্রিটিশদের ষড়যন্ত্রে এবং মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ ও উমিচাঁদের বিশ্বাসঘাতকতায় বাংলার সিংহাসন থেকে নবাব সিরাজউদ্দৌলার উৎখাতের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তাকে উদিত করার জন্য বিশেষ করে ভারতবর্ষের মুসলমানেরা প্রায় 2 শতাব্দী ধরে চেষ্টা চালিয়ে আসেন। দিন যত গড়ায় ভারতবর্ষে ততই ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হয়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে 2টি পৃথক রাষ্ট্র গঠন করা হয়। রাষ্ট্র দুটির নাম হয় ভারত ও পাকিস্তান। বিরাট অঞ্চলের মুসলমানেরা মুক্তির স্বাদ পান। পাকিস্তান গঠনের মাধ্যমে এই অঞ্চলের মুসলমানেরা নিজেদের করে আলাদা রাষ্ট্র পেলেও শুরুতেই খানিকটা হোঁচট খায়। দেশ বিভাগের কিছুদিনের মধ্যে 1948 সালের 4 জানুয়ারি পাকিস্তানের গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এক অনুষ্ঠানে ঘোষণা করেন উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। State language of Pakistan is going to be Urdu and no other language. এতে পূর্ব পাকিস্তানে শুরু হয় আন্দোলন এবং এর এক পর্যায়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা। শহীদ হন আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার, আর হাসপাতালে মারা যান আব্দুস সালাম। এই ঘটনায় পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদেরকে অনেকটা বঞ্চিত মনে করতে থাকে। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে আলাদা রাজনৈতিক দল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ। পরে সময়ের পরিক্রমায় নাম বদলে মুসলিম লীগ হয়ে যায় আওয়ামী লীগ, যার নেতৃত্ব থেকে ভাসানীকে সরিয়ে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে নেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান প্রতিষ্ঠার পর 1954 সালে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। পূর্ব পাকিস্তানে শেরে বাংলা একে ফজলুল হক ও মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করে। এর মাঝে পাকিস্তান পার্লামেন্টে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করা হয়, কিন্তু কেন যেন পূর্ব পাকিস্তানের ভেতর থেকে ক্ষোভ প্রশমিত হয় না। 1958 সালে জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জাকে ক্ষমতাচ্যুত করেন। শুরু হয় পাকিস্তানের সেনা শাসন। এই সেনা শাসনের মধ্যে পূর্ব পাকিস্তানের নানা দাবি দাওয়া নিয়ে নানা রকমের আন্দোলন চলে। ধীরে ধীরে সময় গড়িয়ে পেরিয়ে যায় 23টি বছর। পাকিস্তান রাষ্ট্র বলা যায় তখন টগবগে তরুণ কিন্তু নানামুখী সংকটে জর্জরিত। পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে দানা বাঁধে নানা রকম অসন্তোষ। পশ্চিম পাকিস্তানের শাসকদের সাথে দূরত্ব বাড়ে পূর্ব পাকিস্তানের রাজনীতিকদের। আসলো 1970 সাল। এবছরই ঐক্যবদ্ধ পাকিস্তানে অনুষ্ঠিত হয় শেষ সাধারণ নির্বাচন। এতে নাম বদলে ফেলা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু ক্ষমতা হাতে পায় না। নির্বাচন অনুষ্ঠানের পর লম্বা সময় চলে গেলেও সরকার গঠন করতে পারেনি দলটি। এরই এক পর্যায়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের বুকে জেগে ওঠে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ। দেশ স্বাধীন হলেও বাংলা মায়ের সন্তানেরা যেন তাদের কাঙ্ক্ষিত মুক্তি পায় না। দেশ চলে যায় একটি দল ও একটি পরিবারের হাতে। সারা জীবন স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে আসা শেখ মুজিব হয়ে পড়েন কাগজে কলমে স্বৈরশাসক। কায়েম করেন বাকশাল। বিরোধী মতের উপর চলতে থাকে প্রচণ্ড দমন পীড়ন। সিরাজ শিকদার সহ অন্তত 30,000 বিরোধী নেতাকর্মী মারা যান। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে দেশ মুক্ত হল, তবে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারল না। নানা ঘটনা পাল্টা ঘটনার মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়ার হাত ধরে দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে থাকলে তাতে ছেদ পড়ে। 1981 সালের 30 মার্চ তিনি চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে
নিহত হন। সে সময় জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন সেনাপ্রধান। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবছরের 15 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে বিচারপতি সাত্তার শতকরা 65.5% ভোট পান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই 1982 সালের 24শে মার্চ এরশাদ নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। আবারও হোঁচট খায় এদেশের গণতন্ত্র, পিছিয়ে যায় সাধারণ মানুষের উন্নতি। তবে থেমে থাকেনি প্রতিবাদী জনতা। এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে 1990 সালের 6 ডিসেম্বর আবারও দেশ স্বৈরাচার মুক্ত হয়। দেশে ফিরে আসে গণতন্ত্র। এরশাদের পতনের পর 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে। এই নির্বাচনের মাধ্যমেই প্রবর্তিত হয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথমবারের শাসনামলে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে দেশে মারাত্মকভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়। প্রধানত বাংলাদেশ জামায়াত ইসলামের পরিকল্পনা ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বেশিরভাগ রাজনৈতিক দল সমর্থন জানায়। অনেক আন্দোলনের পর শেষ পর্যন্ত 1996 সালের 12 জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মেয়াদ শেষে 2001 সালে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। আবার ক্ষমতায় আসে বিএনপি। 2001 সালে অনুষ্ঠিত নির্বাচনে যে সরকার গঠিত হয় তাতে বাংলাদেশ জামায়াত ইসলাম প্রথমবারের মতো অংশ নেয়। এটি ছিল মূলত 4 দলীয় জোটের সরকার। 5 বছরের মেয়াদ শেষে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক সহিংসতার পথ ধরে 2007 সালে আসে বহুল আলোচিত 1-11-এর জরুরি সরকার। প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর এবং নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে বাধ্য হয় সেই জরুরি সরকার। ব্যাপক বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ বলা যায় একচেটিয়াভাবে 230টি আসনে বিজয়ী হয়। ফ্যাসিবাদের প্রবর্তন। 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই দেশে অনেকটা একদলীয় শাসন কায়েম হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ ফ্যাসিবাদের দিকে এগিয়ে যেতে থাকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে বহু সংখ্যক গণমাধ্যম, বিশেষ করে আমার দেশ, দৈনিক দিনকাল, দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন এবং চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের আমলে 2013 সালের 5 মে ঘটে শাপলা চত্বরের মর্মান্তিক হত্যাকাণ্ড। ক্ষমতার লোভে অন্ধ ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে এদেশের জনগণের ভোটের অধিকার একেবারেই কেড়ে নেওয়া হয়, যার কারণে 2014, 2018 এবং 2024 সালের মতো কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময়ে দিনের ভোট রাতে আর পাতানো নির্বাচনের খেলা চলতে থাকে অবলীলায়। দেশের মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়। উন্নয়নের নামে দেশে চলতে থাকে লুটপাট আর অর্থ পাচার। চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে বৈষম্য দেখা দেয়, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। দেশের মানুষ ফুঁসতে থাকে এসব অন্যায় অপকর্মের বিরুদ্ধে। দফায় দফায় আন্দোলন সংগ্রাম চলে, কিন্তু বন্দুকের নলের ডগায় সব আন্দোলন ব্যর্থ করে দেয় ফ্যাসিস্ট হাসিনার খুনি বাহিনী। অগণিত মানুষ হয় গুম, খুনের শিকার। এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2024 সালের 6 জুন শিক্ষা ও চাকুরি সহ সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান তথা কোটা সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন। এদিন কোটা সংস্কারের দাবির বিপক্ষে আদালত রায় দেয়। এরপর ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। হাইকোর্ট থেকে 2018 সালের যে পরিপত্র ছিল কোটা সংস্কারের, সেটাকে বাতিল ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, এরাও
কোটা সংস্কারের দাবিতে মাঠে নামে। তারা সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলে। জুলাই মাসে আন্দোলন চরম আকার ধারণ করে। পুরো জুলাই জুড়ে চলে তীব্র আন্দোলন। এ সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ, র্যাব ও বিজিবি সহ সব বাহিনী আন্দোলনকারীদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। হাসিনা কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা আর নাতিপুতি বলে কটূক্তি করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার এই উক্তি বৈষম্য বিরোধী আন্দোলনের আগুনে যেন ঘি ঢেলে দেয়। আমার থেকে এখনো মনে আছে সরকার প্রধান তৎকালীন শেখ হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতির সাথে যখন তুলনা করে, ওখানে সবাই প্রতিক্রিয়ায় স্লোগান দেয়, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আন্দোলনের মাঠে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সে আগুন ছড়িয়ে পড়ে সারা দেশের সব প্রান্তে। উত্তরের জনপদ রংপুরে আন্দোলনের ফনা তুলে রুখে দাঁড়ান আবু সাইদের মতো বীর সন্তানেরা। আমার খুব কাছের একজন মানুষ, মানে ছোট ভাই, ওর হচ্ছে এক চোখে 5টা বুলেট, আরেক চোখে হচ্ছে 2টা, এবং তার সারা শরীরে 350 প্লাস বুলেট। তাকে নিয়ে খুব শঙ্কিত ছিলাম। 16 জুলাই হাসিনা সরকারের খুনি পুলিশ বাহিনী আবু সাইদের পেতে দেয়া বুকে গুলি চালায়। শহীদ হয়ে যান সূর্য সন্তান আবু সাইদ। আবু সাইদের এমন করুণ মৃত্যুতে আন্দোলন থেমে যাবার পরিবর্তে আরো জোরদার হয়। সারা দেশ ফুঁসে ওঠে। এ সময় স্লোগান ওঠে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও সংগঠন, সংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিক সংগঠন, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, সাংবাদিক, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ প্রকম্পিত। সমস্ত হত্যা, নির্যাতন আর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথ হয়ে দাঁড়ায় মানুষের ঠিকানা। পুলিশ, র্যাব সহ সরকারি বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ মিলেও জনতার সে উত্থান ঠেকাতে পারেনি। আবু সাইদের শাহাদাতের পর ছাত্র জনতার আন্দোলন যেন ভয়াল সমুদ্রের মতো গর্জন করে ওঠে। 17 জুলাই দুপুরের মধ্যে ছাত্রলীগকে বিতাড়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ হিসেবে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। এর প্রতিবাদে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় যোগ দেয় আন্দোলনে। গড়ে ওঠে এক অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধ। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে চালাতে থাকে আন্দোলন। আন্দোলনের প্রচণ্ডতায় ফ্যাসিস্ট হাসিনা সরকার দিশেহারা হয়ে পড়ে। জুলাইয়ের মাঝামাঝি থেকে বন্ধ করে দেয় ইন্টারনেট ব্যবস্থা, যাতে আন্দোলন নিয়ে সারা দেশের মধ্যে কোনো যোগাযোগ না থাকে। একই সাথে বন্ধ করে দেয়া হয় সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব, এক্স পেজ, টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নজির স্থাপন করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর। ঘরের শিশু পর্যন্ত রেহাই পায়নি খুনি হাসিনার হাত থেকে। তাতেও শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। এরই মধ্যে জুলাই মাস শেষ হয়ে আসে। শুরু হয় এক দফার আন্দোলন। 7 সমন্বয়ক ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত আগস্ট শুরু হবে না। জুলাই মাস গণনা চলবে। এভাবে 31 জুলাই শেষে 1 আগস্ট হয়ে ওঠে 32 জুলাই। আন্দোলনের ইতিহাসে নতুন এক সংস্কৃতি, নতুন দিনপঞ্জি। সময় গড়িয়ে যায়। হিংস্র হাসিনা আরো খুনের নেশায় মেতে ওঠেন। র্যাব, পুলিশ ও সেনাবাহিনীকে দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে তার ক্ষমতা সুরক্ষিত করার নির্দেশ দেন। এ কারণে আবু সাইদ, মীর মুগ্ধ সহ নাম না জানা কত শত ছাত্র জনতাকে জীবন দিতে হলো। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সময় বড় বেরহম হয়ে ওঠে ফ্যাসিস্ট হাসিনার জন্য। দেশ ছেড়ে পালাতে থাকে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। অবশেষে আসে 5 আগস্ট। আন্দোলন চূড়ান্তভাবে সফল হয়। এদিন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেঁকে বসার কারণে হাসিনা উপায় না দেখে তার প্রিয় বন্ধু ভারতে চলে যান। অযুত জনতার অংশগ্রহণে দেশ নতুন করে স্বাধীন হয়। জনতার রুদ্র রোষে ছারখার হয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার তাখতে তাউস। যে গণভবন ছিল তার স্বপ্নের আবাস, তা এখন এক মৃতপুরী। সেখানেই তৈরি হবে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর। আমি আমির আহমেদ চিন্ময়, একজন মানবাধিকার কর্মী। জুলাই বিপ্লবে আমি ও আমার পরিবার সহ সবাই এই আন্দোলনে শরিক থাকায় প্রচণ্ড রকমের প্রতিবন্ধকতা ও মামলার শিকার হয়েছি। আমরা যদি বৈষম্যের শিকার হই, তাহলে একজন নাগরিক হিসেবে এর প্রতিকার পাওয়া আমার মৌলিক অধিকার। আমিও আমার পরিবার যে ধরনের বৈষম্যের শিকার হয়েছি, তাতে ডেফিনেটলি সামাজিকভাবে আমাদের মর্যাদা ব্যাপক ক্ষুণ্ণ হয়েছে। আমিও আমার পরিবার ভুক্তভোগী এবং এই আন্দোলনের শতবাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি আমার কলমের কালির ব্যবহারে বিন্দুমাত্র পিছপা হইনি। আমি সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নির্যাতিত ও ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। আন্দোলনটা মূলত শুরু হয় কোটা সংস্কারের দাবিতে। এবছরের 5 জুন হাইকোর্ট থেকে 2018 সালের যে পরিপত্র ছিল কোটা সংস্কারের, সেটাকে বাতিল ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এরাও কোটা সংস্কারের দাবিতে মাঠে নামে। কিন্তু এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আমরা দেখি 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে রাজাকার বলে এক রকমের তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগ এবং অন্যান্য পুলিশ সহ সবাই আক্রমণ করে। বেশ কয়েকশত ছাত্র এবং একই সঙ্গে নারী শিক্ষার্থীরা বেশ ভালোই আহত হন। এর পরবর্তীতে 16 জুলাই দেখা যায় সারা দেশে প্রায় 6 জন শহীদ হন। রংপুরের আবু সাঈদও সেদিন শহীদ হন। এর পরের দিন আবার 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন গায়েবানা জানাজ এবং কফিন মিছিল করতে আসি, আমাদের উপরে বিজিবি, র্যাব, পুলিশের যৌথ বাহিনী হামলা চালায়, আমাদের উপর গুলি করা হয়, টিয়ার শেল মারা হয়। মূলত এইটা হচ্ছে আন্দোলনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল, যে কোটা সংস্কারের দাবিতে যারা নেমেছিল সেই সকল ছাত্রদেরকে রাষ্ট্রের বাহিনী এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন মিলে যে পৈশাচিক হামলা করে, এবং আমরা দেখি এটা সামনে আরও বেশি বাড়ে। 18 তারিখে পুরো দেশে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়। 18 তারিখে দেশে আরও বেশ অনেকজন মারা যান এবং ওই সময়টাতে আমরা দেখি যখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জোরপূর্বক হল, ডরমেটরি ছাড়তে বাধ্য করা হয়, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আগায় আসে এবং একই সঙ্গে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা, যাদের আসলে এই কোটা সংস্কার নিয়ে কোনো ভাবনা নেই। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সাধারণত গভর্নমেন্ট জবে আসে না, মাদ্রাসার ছাত্রদেরও এই ভাবনা সাধারণত নাই, কিন্তু তারা এগিয়ে আসে। এরপরে দেখি যখন এই আন্দোলনে বারবার ছাত্রদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের উপরে গুলি চালানো হয়, তখন নানা শ্রেণী পেশার মানুষ মারা যান। রাস্তার রিক্সাওয়ালা, পানওয়ালা, রাস্তার পাশে হকার থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, যারা আরবান মিডল ক্লাস, আপার ক্লাস, এরা মারা যায়। এতে করে মূলত আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়ে এবং হাসিনার বিরুদ্ধে যে জনরোষ, সেই জনরোষ আরো বৃদ্ধি পায়। যে অন্যায় দেখছে, তার ভাই বা প্রতিবেশী কিংবা তার বন্ধুর ছেলে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই দৃশ্যগুলো যখন দেখছে, প্লাস আমরা তো 15-16 বছরের এই সরকার, এই লাস্ট যে রেজিমটা ছিল, সেই রেজিমের শাসন তারা দেখছে। তো নিষ্পেষিত ছিল মানুষ অধিকার বঞ্চিত ছিল, মানুষ ঠিকমতো খেতে পারতো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে হচ্ছে মানুষ ছিল সরকারের উপর খুশি ছিল না। তার উপর তাদের যে স্বেচ্ছাচারিতা, এক কথায় সরকারের কার্যকলাপ সরকারকে হচ্ছে বাধ্য করে এই জায়গায় চলে আসে। সাধারণ মানুষ হচ্ছে বাধ্য করে সরকার এক্সট্রা যাওয়ার জন্য। 16 জুলাই আমাদের আবু সাঈদ ভাই রংপুরে, চট্টগ্রামে ওয়াসিম শান্তরা শাহাদাত বরণ করেন।
আন্দোলনটা আরো বেশি বুম করে। আমরা আবু সাইদ ভাইয়ের সে ঐতিহাসিক ভিডিওটা দেখি যে সে বুক টান করে দু হাত সরিয়ে দিয়েছে, বুক পেতে গুলি নেই। সেটা একটা আন্দোলনের একেবারে খুব ইউটার্ন ছিল, মাইল ফলক ছিল। তখন গিয়ে কোটা সংস্কার মেবি 19 তারিখ দিবাগত রাতে 12টা থেকে হচ্ছে কারফিউ শুরু হয়। তার আগে হচ্ছে আমাদের ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়। প্রথমত আমাদের মোবাইল ইন্টারনেট অফ করে দেয়, তারপর হচ্ছে কেবল নেটওয়ার্ক যা ছিল পুরো আমাদেরকে পৃথিবী থেকে আমরা যারা বাংলাদেশের মানুষ কমপ্লিট শাটডাউন, শাটডাউন মিনস হচ্ছে আমি কমপ্লিট থেকে কি বলাকে আমাদেরকে ডিসকানেকশন করে দেওয়া হয় একেবারে। আমরা ইন্টারনেট মানে কোনো যোগাযোগ ছিল না, আমরা একেবারে আদিকালের মতো হয়ে পড়ছিলাম, শুধু বাটন ফোনগুলো বা সিমে কথা বলতে পারতাম। তখন যে আমরা দেখছি 18 এবং 19 তারিখে কি পরিমাণ মানে গোলাগুলি হয়, গুলি করে সাধারণ ছাত্র জনতার উপরে। জাতিসংঘে ব্যবহৃত যে সকল হেলিকপ্টার, জাতিসংঘে ব্যবহৃত বিভিন্ন রকমের অস্ত্র কিংবা বিভিন্ন রকমের গাড়ি, সেগুলো দিয়ে হামলা চালানো হচ্ছে, তখন বাংলাদেশের মানুষ মূলত এর সঙ্গে আরও বেশি অ্যাটাচ হবে। এখানে আমরা দেখেছি যে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। ওই পয়েন্ট, এরকম কিছু পয়েন্টের পরে তো 17 তারিখের পর তো আর এটা তখন কোটা আন্দোলনের থাকে না। সেইখান থেকে গিয়ে হচ্ছে সরকারকে ক্ষমা চাইতে হবে এবং যারা হত্যা করছে, যারা এই অন্যায়ের সাথে জড়িত, তাদের হচ্ছে শাস্তি হওয়া লাগবে। এই ধরনের দাবির ক্ষেত্রে আস্তে আস্তে সেটা হচ্ছে 9 দফা চলে যায়। ওরা শুধু দল থেকে পদত্যাগ নয়, তাদের বিচার এবং এমপি পদ, মন্ত্রী পদ সব চলে যেতে হবে, এমন একটা দাবি করেছিল। এটা তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কোনোভাবে মানবে না। আওয়ামী লীগ সরকার আরও বেশি কঠোর থেকে কঠোরে যায়। আমরা দেখছিলাম যে যেভাবে করে আমাদের উপরে গুলি চালানো হচ্ছে, আমাদেরকে লাইফ থ্রেটের মধ্যে আমরা যাচ্ছি। আমি দেখলাম যে না, এই আন্দোলন বন্ধ হোক আর শুরু হোক, যেভাবে হোক আমরা যারা আন্দোলন করছে আমাদেরকে শেষ করে দিবে। তখন ভাবলাম যে না, এর একটা বিহিত হওয়া উচিত, এর একটা শেষ দেখা উচিত। এতগুলো তখন আর কোটাতে কি, কোটা তো একটা সামান্য জবের বিষয় ছিল। এতগুলো মানুষ মেরে ফেললো, তাদের তো বিচার হওয়া যায়। যে মানুষগুলো মারছে তাদের তো একটা ন্যায় বিচার পাওয়া দরকার। তখন গিয়ে আস্তে আস্তে না, একটা পর্যায়ে গিয়ে মানুষ তখন এক দফাতে বসে যায়, এই বিচার শেখ হাসিনার প্রভু কখনো করবে। তখন মানুষরাই দেওয়া শুরু করে যে এক দফা শেখ হাসিনার পথে। আমি পার্সোনালি কখনো ভাবেই নাই শেখ হাসিনা এভাবে পালাই যাবে, এভাবে দেশ ছেড়ে সে পালিয়ে যাবে, সে দেশ মানে করবে। একটা পর্যায়ে তখন যে শিক্ষার্থীদের একটা ঐতিহাসিক ছিল, আমি এভাবে বলছিলাম যে আমি কথাটা শেষ করে দিই যে আন্দোলন চলছে, প্রতিদিন আন্দোলন হচ্ছে, রক্তক্ষয়ী। একেবারে সর্বশেষ যখন 4 আগস্ট, আমি তখন চট্টগ্রাম ছিলাম, আমি ঢাকা থেকে আমার মানে কারণবশত আমার তাই বলতে হয় এইভাবে আমার পালাইতে হয়েছে, আমি কোথাও থাকতে পারতেছিলাম। আমি সেফ জোনে থাকা, কিন্তু রাস্তা ছাড়ি না, মাঠ ছাড়ি না, আন্দোলন প্রতিদিন করছি। আমি আমার ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, আমি ওখানে ব্যাক করি। অবশ্যই 4 আগস্টের ঘটনা বলবো, আমার দেখা আমি কখনো এইভাবে দেখি নাই যে সিভিলিয়ানদের হাতে এত ভারী ভারী অস্ত্র, AK-47 মতো অস্ত্র সেদিন আমাদের উপর চালানো হয়, আমাদের ভাইদের উপরে। আমি 4 তারিখ আমি গুলিবিদ্ধ হই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে, আমার ছড়া গুলি লাগে। ভাগ্যের আমার লাইভ বুলেট লাগে না। তারপর হচ্ছে আমার চোখেও গুলি লাগে, আমি লাইট আমি ডান চোখে দেখতে পাই না। তখন সেদিন তো ঘোষণা হয়েছিল যে লং মার্চ টু ঢাকা, এটা তো ঘোষণা দিয়েছিল যে 6 তারিখের জন্য। আমি এখন পর্যন্ত আসলে আমি জানি না কেন পিছানো হয়েছে। আমি ভাবে বলছেন যে ছেলেদের আর তর্স হইতেছে না, যে শেখ হাসিনাকে পতন করার জন্য আর তর্স হইতেছে না। ওই কারণে 6 তারিখটা থেকে পরবর্তীতে আবার সেটাকে 5 তারিখ নেওয়া হয়। আর এটাকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর দ্বিতীয় স্বাধীনতা, এই জন্য মানে আমার যেটা বক্তব্য, আমরা তৎকালীন আমাদের যে প্রথম আমরা যখন স্বাধীন হই, পাকিস্তানের আমাদেরকে তাদের থেকে আলাদা হয়ে যায়, একটা জগদ্দল পাথর আমাদেরকে চেপে ধরে রাখে, আমাদের অনেক ন্যায়সঙ্গত অধিকার আমাদের থেকে কেড়ে নেয় তারা। তখন আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, তারা সব আমাদের বাংলাদেশ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধ করে। ঠিক 15 বছর ধরে, 15 থেকে 16 বছর আমাদের উপর একটা পাথর চেপেছিল। আমরা কথা বলতে পারতাম না, ঠিকমতো চলতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না, কিছু থেকে কিছু না। কেউ কিছু বললে তাকে ধরে নিয়ে যাওয়া হইতো, কেউ কিছু বললে তাকে উঠে নিয়ে যেত, মেরে ফেলা হইতো, গুম করা হইতো। মানে আমি একটা স্বাধীন দেশে বসবাস করি, এটা নামে মাত্র স্বাধীন, কিন্তু বাস্তবিক অর্থে আমি পরাধীন। আমি একটা ফেসবুকে পোস্ট করতে পারতাম না, লিখতে পারতাম না। লিখলে আমরা তখন দুষ্টামি করতাম, এই দেখো এখন ডেলিভারি বয় চলে আসবে, তোমাকে ধরে নিয়ে আসবে, এভাবে বলা লাগতো। আসলেই ছিল এমন, কেউ কিছু একটা স্ট্যাটাস দিছে, তার বিরুদ্ধে পরদিন সকালে মামলা, ওই দিন রাতেই তাকে ধরে নিয়ে যায় হইতো। আমি নিজে একজন ভুক্তভোগী এভাবে। ওই কারণে মানুষের যে এই যে একটা চাপা মানে একটা পাথর সরে গেছে, তখন মানুষের কাছে না এটা আমাদের একটা স্বাধীনতা। হয়তো আমরা কোনো দেশ থেকে স্বাধীন হইনি, কিন্তু একটা স্বৈরা শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি, মুক্তি পাইছি, আমরা আমাদের মতো এখন কথা বলতে পারতেছি। তারপর হচ্ছে এটা কি গণহত্যা ভাই? এভাবে নিরস্ত্র মারা, যুদ্ধের মধ্যেই তো গণহত্যা বলা হয়।
দুপক্ষের কাছে অস্ত্র থাকে, কিন্তু আমরা নিরহ ছাত্র জনতা ছিলাম। আমাদের কাছে পাথর আর লাঠি, ছোট বাঁশের লাঠি ছাড়া, কঞ্চি ছাড়া কিছু ছিল না। পাথর ছিল, আমাদের উপরে যুদ্ধাস্ত্র AK-47 এর চেয়ে ভারী অস্ত্র আমাদের উপরে, স্নাইপিং করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল এটা। আমি পার্সোনালি এটা অবশ্যই একটা ম্যাস কিলিং, এটা অবশ্যই গণহত্যা। প্রতিনিয়ত শত শত মানুষ মারা গেছে, গণকবর দেওয়া হয়েছে, লাশ এখন পর্যন্ত অনেকেই জানে না তার বাবার লাশটা কোথায়, কোনটা তার বাবার কবর, এটা জানা হয় না। তাহলে কি আমরা কি এটা গণহত্যা বলবো না? তারপর হচ্ছে এর বিচার চাই কিনা? অবশ্যই বিচার চাই। আমি একজন মানুষ, আমি একজন স্বাভাবিক আমি একজন তরুণ মানুষ, আমার থেকে মিস্টেক নিয়ে হাঁটা লাগে, আমার একটা পাটা আমার ঠিক মতো হাঁটতে পারি না, আমার সামনে সালমান বসা, তার পাটা 2.5 ইঞ্চি শর্ট হয়ে গেছে, হ্যাঁ, আমি একটা চোখে দেখতে পাই না, আমার হাজার হাজার ভাই শহীদ হয়ে পড়ছে, হাজার হাজার 20-22 হাজারের উপরে আহত হয়েছে, তাদেরকে এইভাবে মানে জীবনটাকে তছনছ করে ফেলা দেওয়া হয়েছে। মানে আমি যদি হিসাব করি আমার আশপাশে যাদেরকেই দেখছি ম্যাক্সিমাম ইয়াং মানে কি বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগের বয়স 20, 22, 23 বছর বা 25 বছর, এই জাতীয় খুব কম সংখ্যকের বয়স হচ্ছে 30-এর উপরে। এই যে তারুণ্য, এই যে একটা শক্তিকে এইভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমি অবশ্যই তাদের বিচার চাই, আমার ভাইদের, এটা তো আমাদের হক, মানে আমাদের অধিকার এদের বিচার করা, এই খুনিদের বিচার করা, অবশ্যই বিচার চাই। দেন হচ্ছে এটা হচ্ছে একটা গণহত্যা, যেভাবে ভয়ঙ্করভাবে গুলি করা হয়েছে। আমার পার্সোনাল অপিনিয়ন।